দর্শক স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করব। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির বিষয় আছে এবং কৃষির যে ক্ষয়ক্ষতি হয়েছে, সামগ্রিক ক্ষয়ক্ষতির বিষয়গুলো আলোচনায় আসবে। কিছুটা কৃষির বাজেট নিয়ে আলাপ করব। আলাপের শুরুতেই দিনের শিরোনামগুলো, খবরের যে মূল খবরগুলো আছে সেগুলো একটু বলে নিতে চাই, পরে অতিথিদের সঙ্গে পরিচিত হব। উপকূল জুড়ে রিমালের ক্ষত চিহ্ন, নিঃস্ব হয়েছে লাখো মানুষ। দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি দুর্গত এলাকা পরিদর্শনেও যাবেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের দুদকের তলব, সম্পত্তি এবং অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। জেনারেল আজিজ ও বেনজির আহমেদ ক্ষমতাসীনদের সৃষ্টি, অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, এবং অপরাধ প্রমাণ হলে ছাড় নয় বলেছেন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের। কাল তৃতীয় ধাপে 87 উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রে পাঠানো হয়েছে বা হচ্ছে সরঞ্জাম, সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দিনের অনেক বড় একটি খবর, মিত্রদের রক্তচক্ষু পরোয়া না করে উপেক্ষা করে স্বাধীন ফিলিস্তিনকে আজকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের 3টি দেশ, স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড। এগুলো দিনের প্রধান খবর। তবে আজকে আমরা আলাপ করব মূলত ঘূর্ণিঝড় রিমালের যে ক্ষতচিহ্ন সারা মানে উপকূলীয় এলাকাগুলোতে রেখে গেছে এবং এতে কৃষির একটা বড় ক্ষতি হয়েছে, জনজীবনের একটা বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে, সেগুলো থাকবে। একই সঙ্গে যেহেতু কৃষকরা অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত, সামনে আসছে বাজেট, কৃষির উপরে আমরা কতখানি মনোযোগ দিচ্ছি এবং কৃষি আমাদের অর্থনীতিতে কতটা গুরুত্ব বহন করছে, কতটা আমরা নীতি নির্ধারণের ক্ষেত্রে কতটা তার কৃষিকে এগিয়ে আনছি, সে প্রসঙ্গটি তো থাকবে। এবং দুর্যোগ মোকাবেলায় আমাদের যে চিত্র, এই মানে সদ্য আমরা যে অভিজ্ঞতা পেলাম, সেটিও আমাদের আলোচনায় একটি গুরুত্ব পাবে। তবে শুরুতে পরিচিত হব। আজকে স্টুডিওতে এসেছেন দুজন অতিথি, শুরুতে তাদের সঙ্গে পরিচিত হয়েছি। প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ, স্বাগত আপনাকে। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান খান, স্বাগত আপনাকেও। আপনার কাছ থেকেই আগে ডিজাস্টার ম্যানেজমেন্টে নিয়ে আপনার কাজ করেন। প্রথমে বলবো যে এই ঘূর্ণিঝড়টি যে ক্ষতচিহ্ন এঁকে দিয়ে গেছে, যে তাণ্ডব রেখেছে এবং যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে নিশ্চয়ই আপনি অনেক খোঁজখবর রেখেছেন। সব কিছু মিলিয়ে এটা আসলে আমাদের ইকোনমির উপরে, মানুষের সাফারিংসের ক্ষেত্রে এবং ওভারঅল আমাদের সামনে যে আমরা যে দুর্যোগের মধ্য দিয়ে যে আমরা অতিক্রম করি, সেটা আমাদের জন্য কি লেসন দিয়ে গেল? ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে আমাকে সাম্প্রতিক দুর্যোগের বিষয়ে প্রাসঙ্গিক মনে করে আমন্ত্রণ করার জন্য, এবং এনটিভি দর্শকদেরকে ধন্যবাদ। আমি একটু ভিন্নভাবে ভাগ করে করে বিষয়টা উপস্থাপন করতে চাই। প্রথমত উপস্থাপন করতেছি যে এটা যা হচ্ছে কেন, মানে একটা হলো যে ন্যাচারাল কারণ আমাদের আছে, সেটা তো হচ্ছেই। কারণ আমি একটু যেহেতু ক্ষয়ক্ষতির জায়গায় বলছেন, তো সেই জায়গাটা একটু ফোকাস করতে চাই। আমি আসলে যেটুকু খেয়াল করতেছিলাম যে আমি দুর্যোগ এবং পার্টিকুলারলি একেবারে কোস্টাল বা উপকূলীয় অঞ্চল নিয়ে আমার কাজ। আমি 2010 সাল থেকে অ্যাক্টিভলি বা ডিরেক্টলি আমার কাজ পুরো উপকূলীয় অঞ্চল নিয়ে, এবং খুব বেশি রকম আমি আমার নিজস্ব এলাকা যা চিনি তার চেয়ে বেশি আমি খুলনার যদি দাকোপের কথা বলি, দাকোপ, কয়রা, পাইকগাছা, সাতক্ষীরা, শ্যামনগর, গাবুড়া কিংবা বাগেরহাটের শরণখোলা অনেক বেশি পরিচিত। তো আমি গতকাল অনেক দিন পরে পত্রিকার রিপোর্টগুলি দেখতেছিলাম যে হোয়াটস হ্যাপেনিং বা হেডিংগুলো কি। আমি প্রথম অনেক দিন পরে এই অর্থে মিন করছি যে আইডা এবং সিডর এবং আইলার পরে 2007 এবং 2009 সালের পরে আমাদের অনেকগুলি দুর্যোগ, অনেকগুলি সাইক্লোন ছিল, বুলবুল, মহাসেন, চিত্রাং, আমপান, অনেকগুলি। বাট অনেক দিন পরে বোধহয় একটা দুর্যোগ বা একটা সাইক্লোন আমরা আজকে দেখলাম, যেটাতে পত্রিকা বা টিভির হেডিংগুলি একটু ভিন্ন। আমি যদি ঠিক একটা পত্রিকার কথা বলি, বিধ্বস্ত উপকূল, তো বিধ্বস্ত উপকূলে এইরকম একটা শিরোনাম অনেক দিন পরে আমি একটু বোঝার চেষ্টা করতেছিলাম হোয়াটস হ্যাপেনিং। তো দেখলাম যে আপনি যদি আমাদের একটা সাম্প্রতিক আমাদের একটা জায়গায় একটা ভুল বুঝাবুঝি বা আমরা এক ধরনের ব্যাখ্যা দিতে চাই বিধ্বস্ত বা কত ভয়াবহ, এটা আমরা বোঝানোর জন্য মৃত্যু বা মৃত্যুর সংখ্যাটা দিয়ে খুব একটা ইন্ডিকেটর দিয়ে দেখায়। আমি একটু ওই জায়গাটাতে একটু সরে যে অন্য আলোচনায় যেতে চাই। আমরা যদি অন্য আলোচনায় দেখি, আমরা দেখি যে শুধুমাত্র
ক্ষতির জায়গায় দেখি অলমোস্ট 40 লাখ। এটা হলো পত্রিকা রিপোর্ট, পরশুদিন হয়েছে, আজকে জাস্ট একটা ডেটা। আবার এইটা যদি ঠিক অলমোস্ট 38 লাখ মানুষের ঘর বাড়ি বা ক্ষতিগ্রস্ত এমন ডিরেক্টলি। তো এই জায়গাটা দেখালে আর মৃত্যুর সংখ্যা 10 দেখলে আমরা অনেক দিন ধরে অনেক সফলতার কথা বলি, ডেফিনেটলি আমাদের অনেক সাকসেস আছে। আমরা 70 সাল থেকে যে আজ পর্যন্ত গত 50 বছরে কিংবা গত 30 বছরে অনেক সাকসেস, কিন্তু আমি যেই জায়গাটা ফোকাস করতে চাচ্ছিলাম যে কেন এটা হচ্ছে, তা আপনি এই জিনিসটা দেখতে গেলে একটা জিনিস দেখবেন যে সব জায়গায় একটা বিষয় খুব আসে, সেটা হলো বাঁধ। যেই বিষয়টার কথা আমি একটু আমার কাজের অভিজ্ঞতা থেকে যদি একটু সময় থাকে সেইটা দিয়ে বলি যে এই উপকূলীয় অঞ্চলের মানুষগুলোর যেই দাবি দেওয়া গত 20 বছর, গত 30 বছর, গত 15 বছর, এটা খুব অ্যাক্টিভ এবং এটা একেবারে ডিরেক্ট যে তারা কি চায়, তারা এখন আসলে ত্রাণ চায় না। তারা যেই দাবিটা করে সেটা তারা একটা সুরক্ষিত এবং সুরক্ষা চায়, সেটা হলো একটা স্থায়ী এবং পার্মানেন্ট সুরক্ষিত বাঁধের মাধ্যমে তাদেরকে রক্ষার জায়গা থেকে। যেই দাবিটা তারা বছরের পর বছর করে আসছে এবং করতেছে, এবং এটার পিছনে যে ইনভেস্টমেন্ট হচ্ছে হাজার হাজার বা শত শত কোটি টাকা, এত কোনো সন্দেহ নেই। ছোট্ট একটা ডেটা দিয়ে বলি, কয়রাতে গত 10 বছরে শুধুমাত্র জরুরি ভিত্তিতে বাঁধ সুরক্ষার জন্য 150 কোটি টাকার মতো বাজেট, এটা হলো জরুরি, এটা জাস্ট ছোট্ট একটা ডেটা। কিন্তু কয়রার মানুষগুলোর দাবি কিন্তু একই। আমরা নূর হোসেনের কথা বলি, গণতন্ত্র সুরক্ষার জন্য। আমি আপনাকে যদি আমার মোবাইলটা ওপেন করে দেখাতে পারতাম, মানুষের দাবি বুকে লেখা, ত্রাণ নয়, স্থায়ী বাঁধ চাই। আমরা এটা দেখি, শুনি, আমরা এটা জানি, কিন্তু ওদের যে ক্ষতি, আপনি ক্ষতিতে পরে আসতে বলছে কেন এটা হচ্ছে। আমি আগেই বলছি যে এটা তো প্রাকৃতিক কারণ আছে, সেটা ঠিক আছে, কিন্তু পরবর্তী যে বিপদটা হচ্ছে, যতটা না প্রাকৃতিক দুর্যোগের জন্য, আমি যদি সিডরের সাথে কম্পেয়ার করে রিমেলকে শুধুমাত্র তার সিভিয়ারিটি বা আমরা যে ক্লাসিফিকেশন অফ সাইক্লোনের জায়গা থেকে বলি, এটা ছিল আমাদের একটা, আমরা বলি সিভিয়ার সাইক্লোন, যেটাতে বাতাসের গতিবেগের জায়গা থেকে আমরা বলি 67 থেকে 112 or 117। তো সেই রকম জায়গায় এটা ইভেন সুপার সাইক্লোনের ধারে কাছেও না। কিন্তু আমাদের ক্ষতির জায়গায় দেখি আমাদের ম্যাসিভ, এবং কারণটা কি, শুধুমাত্র আপনি দেখেন বাঁধ অ্যান্ড বাঁধ সব জায়গায়। আপনি যান দাকোপের কয়রাতে, দাকোপের সূত্রখালিতে, কিংবা আপনি যান শ্যামনগরের গাবুরাতে, কিংবা আপনি যান কয়রার উত্তর বেদকাশের দক্ষিণ বেদকাশে, একই জিনিস, একই দাবি। মানে ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে বড় একটা ফাঁক দেখছেন বড় একটা ফাঁক, এবং এটা বছরের বছর একই চাওয়া, একই পাওয়া, ইনভেস্টমেন্টও হচ্ছে, টাকাও খরচ মানে হচ্ছে। যে ইন্টেন্সিটিতে রিমাল আঘাত করেছে তাতে এত ডিজাস্টার হওয়ার এত কথা না। ডিজাস্টার হওয়ার কথা, কিন্তু বহু বছর আমরা বিধ্বস্ত, এবং বিধ্বস্ততার কারণ যতটা না রিমেলের সিভিয়ারিটি বা তীব্রতার মাত্রা, তার চেয়ে বেশিটা মানুষ এবং আমাদের কর্ম। এবং সেই জায়গায় আমরা প্রথমত একটা জায়গায় দায়ী করতেছি, সেটা হলো বাঁধ। যেই বাঁধটা দীর্ঘদিনের মানুষের দাবি, যেখানে মানুষ এখন রাস্তায়। আমি আজকেই দেখতেছিলাম ডিবিসি নিউজের একটা রিপোর্ট, পদ্মপুকুর মানে যেই পরিমাণ জলোচ্ছ্বাস হয়েছে, যেই লেভেলের জলোচ্ছ্বাসের কথা, আমি যেই লেভেলের এটাতে আমাদের সতর্কতা ছিল 6 থেকে 12 ফুট, 6 থেকে 12 ফুট। কিন্তু আমাদের যেই বাঁধটা আছে, এই বাঁধটা ঠিক 80-90 সাল থেকে যেরকম অবস্থায় ঠিক একই বাঁধই আছে, এক উচ্চতায় মানে আপনার জলোচ্ছ্বাস প্রতিরোধ করার বা ঠেকার, কিন্তু সেই জায়গাটা থেকে যেটা আমাদের বিশেষজ্ঞ, আপনি আরো বিস্তারিত বলতে পারবেন। আমরা একটু ডক্টর জাহাঙ্গীর আলমের কাছে আসতে চাই, কৃষি অর্থনীতিবিদ দৃষ্টিভঙ্গি থেকে আপনি বলবেন। কিন্তু ইমিডিয়েট আমাদের যে চ্যালেঞ্জটা এখন আমরা ফেস করলাম, যে একটা বিরাট এলাকার, উপকূলীয় এলাকার জনগোষ্ঠী বড় ধরনের একটা জীবন জীবিকার একটা সংকটে পড়লো, এবং সেখানে তো কৃষি ডেফিনেটলি একটা তাদের জন্য একটা বড় আঘাত। তো এই আঘাতটা আমরা সামনে দেখছি যে আমাদের নীতি নির্ধারকরা বাজেটের পরিকল্পনা করছেন, সেটা তো একটা মানে কি বলবো, যে দুর্যোগবিহীন একটা সময়ের জন্য ওভারঅল একটা পরিকল্পনা তাদের থাকে, কিন্তু ঠিক বাজেটের আগে আগে এরকম একটা আঘাত আসলো। সেটাকে আপনি প্রথম একটা চ্যালেঞ্জ মনে করেন কিনা, এবং এটাকে ওভারকাম করার জন্য কি ধরনের সামনের প্রস্তুতি বা মেকআপ করার কি সুযোগ? আমার মনে হয় যে এটা একটা লেসন আমাদের জন্য এবং সরকারের জন্য। দেখেন, এই ধরনের বড় দুর্যোগ যখন হয়, মানুষের দুঃখ কষ্ট এটা বাড়ে, মানুষের চোখের পানি ঝরে, সেটার সঙ্গে সঙ্গে আর্থিক ক্ষতিটা খুব বেশি। যখন ওভারফ্লো করে, এবং এবার প্রায় 5-6 ফুট পানি ছিল ফসলের মাঠে, তখন ফসল আর থাকে না। 24 ঘন্টার উপরে যখন থাকে, তখন অধিকাংশ ফসলই নষ্ট হয়ে যায়। তো এবার স্ট্যান্ডিং ক্রপের মধ্যে বোরো কিন্তু কাটা হয়ে গেছে। 5 to 10% বোরো ছিল। যখন ঝড়ের ঘোষণা হয়েছে, তখন
কৃষকরা সেটা কেটে ফেলেছে, ওখানে কোনো ক্ষতি হয় নাই। ক্ষতি হয়েছে এখন আউশ ধান স্ট্যান্ডিং ক্রপ, বোনা আমন সেটা স্ট্যান্ডিং ক্রপ, পাট এবং ভুট্টা। জি, ভুট্টা ক্ষতি হয়েছে, আর পাট নুয়ে গেছে, হয়তো কিছু ক্ষতি হয়েছে, সেটা যখন পানি সরে যাবে আবার হয়তো দাঁড়াবে, কিন্তু যেই জোর নিয়ে এখন ছিল সেই জোর আর পাবে না। তো আউশের ক্ষেত্রে কালকেও একবার আলোচনা করেছিলাম, ওখানকার স্থানীয় কৃষি কর্মকর্তারা যেটা বলছে যে আউশের ক্ষেত্রে প্রায় 50 থেকে 60% ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তবে এখানে একটু সুবিধা হলো যে আবার নতুন করে চারা গুজে দেওয়া যাবে, লেট আউশ যেটা সেটা করা যাবে, এটা তেমন কোনো সমস্যা হবে না। আরেকটি জিনিস হলো যে তেল জাতীয় ফসলের মধ্যে ওখানে কিন্তু প্রচুর বাদাম হয়, তিল হয়, জি, এগুলো একেবারেই নষ্ট হয়ে একদম গেছে, damaged, একদম completely damaged হয়ে damaged। গেছে। তারপরে এখন তো শাকসবজির সময়, প্রচুর সেটাও শাকসবজি আছে, এবং সেটার ক্ষতি যে আপনার লাউ কুমড়া যা ছিল এগুলো তো মাঠে থাকে, জি। এগুলো একেবারেই ড্যামেজ হয়ে গেছে। এটা আবার সম্পূর্ণভাবে নতুন করে করতে হবে, নতুন করে এটার সঙ্গে আপনি ওই যে পোলট্রিকেও যুক্ত করে দেন, হ্যাঁ, পোলট্রি এর সঙ্গে আমি আসছি যে আরেকটি ফসল যেটা আপনার হর্টিকালচারাল ক্রপ, এখন আমের সময়, রাইট, এবং সাতক্ষীরাতে প্রচুর লিচু ভালো আম আছে, হয়, লিচু। লিচু, আম, লিচু, কলা, কাঁঠাল। কলা কাঁঠাল, এবং কলার অনেক বড় বড় বাগান দেখছি যে এই আপনাদের টেলিভিশনে দেখিয়েছে জি। যে একেবারেই ধ্বংস হয়ে গেছে। Right. তো এখন আম যেটা, এটা তো সব পড়ে গেছে। কালকে দেখলাম যে প্রায় তারা অনুমান করছে যে 90 to 95% পড়ে, 2-4টা হয়তো থাকতে পারে গাছে। এর সঙ্গে মাছের ঘেরগুলো একেবারেই মাছ পানি দিয়ে উপচে গেছে, এবং এগুলো হয়তো অনেকই বেরিয়ে গেছে, এটা হয়তো নাও থাকতে পারে। জি, আর কাঁকড়ার চাষ হয় ওখানে, কাঁকড়ার চাষ এবং মাছ যেটা আমার চিংড়ি এবং কাঁকড়া দুইটাই তো Exportable। এবং এটা আমাদের এক্সপোর্টকে ক্ষতিগ্রস্ত করেছে। আমের কথা যে বললাম, সাতক্ষীরার আম কিন্তু প্রচুর বাইরে যাচ্ছে রপ্তানি জি। হয়, এবং এটাও আমাদের প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা হলো আপনার মাঠের ফসল পোল্ট্রি এবং আছে। হর্টিকালচার ক্রপস। পোল্ট্রি, আরেকটা হচ্ছে যে আপনার প্রাণী এবং পোল্ট্রি, প্রাণী গবাদি এবং পশু। পাখি। জি, তো প্রাণী পাখির ক্ষেত্রে দেখেন এবার কিন্তু পরপর দুটো কষ্ট মানুষের। একটা হলো যে দীর্ঘ সময় ধরে খরা ছিল, এবং খরা হওয়ার কারণে অনেক জায়গায় পোলট্রির রোগ হয়েছে, এবং পোলট্রি ফার্ম একেবারে পুরোপুরি পোলট্রি মরে টরে শেষ। জি। আর গরুগুলো হিট স্ট্রোক হয়েছে, অনেক জায়গায় হিট স্ট্রোক হয়েছে, এবং এক রিপোর্টে দেখলাম যে প্রায় 99% গরু ওজন হারিয়ে ফেলেছে। এবং ওজন হারার কারণ হলো যে এত গরমের মধ্যে খাবার ঠিকভাবে গ্রহণ করতে পারছে না। আর অনেক গাভী যেটা বাচ্চা দেবে জি। সেটা আগাম বাচ্চা পড়ে গেছে। তো এই যে সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু এর আগে হয়েছে। এখন পোলট্রি এবং হাঁস যেটা আমরা দেখলাম যে এগুলো ভেসে গেছে, এটা অনেক টিভিতেও দেখিয়েছে জি। যে ভেসে গেছে, ভেসে গেছে। এবং এগুলো আবার নতুন করে করতে হবে। গরু যারা আপনার শেল্টারে গেছে, তারা কেউ হয়তো গরু নিয়ে গেছে, 2-4টা গরু নিয়ে গেছে, আর উঁচু জায়গা যদি কোথাও থাকে ওখানে হয়তো রেখেছে, আর বাকি গরুগুলো যে বাঁধা ছিল, রশি ছিল, ওইগুলো ওইভাবেই মরে গেছে, ভেসে গেছে, এবং প্রচুর গরু ভেসে আসছে, এরও ছবি কিন্তু দেখানো হয়েছে। রাইট। তো এই যে একটা অবস্থার একটা সাধারণভাবে এটা এরকম প্রায়ই হয়, কিন্তু এবার মনে হয় যে এলাকায় এটা হয়েছে, এটা সারা দেশে এর প্রভাব খুব কম, কিন্তু উপকূল এলাকায় যেখানে হয়েছে সেখানে কৃষককে একেবারেই মাঠে বসিয়ে দিয়েছে, একেবারেই নিঃস্ব হয়ে গেছে। তা এখন এদেরকে রিবিল্ড করা, কৃষিটাকে আবার পুনর্বাসন করা। খুবই চমৎকার একটা ফেজে আসছি আমরা। আপনি যে সুনির্দিষ্টভাবে কিছু ক্ষয়ক্ষতির কথা বলছিলেন, কিন্তু এখন তো এই ফেজটা পার হয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে, এবং ওভারঅল আমাদের
যে সারা দেশেও কৃষি নির্ভর একটা অর্থনীতির গুরুত্ব আছে, যদিও আমরা দেখছি যে ইনক্রিজিংলি আমরা জমি হারাচ্ছি, ইনক্রিজিংলি আমাদের জনসংখ্যা বাড়ছে, সেই অনুপাতে আমাদের খাদ্য নিরাপত্তার কথা আমরা বলছি বটে, কিন্তু এটাকে ডাইভার্সিফাই করা এবং আমরা রেমিটেন্সের উপর নির্ভর করি, আমরা আরএমজির উপর নির্ভর করি, কিন্তু কৃষিও যে আমাদের জন্য একটা ভালো কী বলবো যে খাত হতে পারে, সেটার উপরে আমাদের প্রপার ইনভেস্টমেন্টের অভাব অনুভব করি। এই প্রসঙ্গে আসবো আপনার কাছে। আমি একটু ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আর একটু শুনে আসতে চাই। আপনি মূলত দায়ী করছেন, আমরা বলছি যে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টে আমরা খুব এফিশিয়েন্ট হয়ে আছি, এবং যেহেতু আমরা প্রচুর পরিমাণে আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছি এবং এটাতে আমাদের একটা রেজিলিয়েন্স তৈরি হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এখনও যখন আপনি বলেন যে ওই কোস্টাল বেল্টে কিছু কিছু স্পেসিফিক জায়গার কথা বললেন, দাকো, আপনার গাবুরা, শরণখোলা বা এইসব জায়গার মানুষ হাহাকার করে যে তাদের যেখানে যে ইনভেস্টমেন্টটা দরকার ছিল, যে পলিসিটা দরকার ছিল, যে বাঁধটা দরকার ছিল, সেগুলো অ্যাডিকুয়েট নয়। সেই কারণে দেখা যায় যে ক্ষতিটা আমরা অ্যাভয়েড করতে পারতাম, যেটা সুপার সাইক্লোন নয়, তারপরেও রেমাল আমাদের একটা বিরাট ক্ষতচিহ্ন রেখে গেছে। তো এই জায়গাটার মধ্যে কি মনোযোগ আছে, এই জায়গাটার মধ্যে কেন, কোথায় মানে আপনি ল্যাকিংটা দেখতে পাচ্ছেন? আমি ধন্যবাদ আবারও, যে আমি বলছি না যে আমরা ডেফিনেটলি ডিজাস্টার ম্যানেজমেন্টের জায়গায় আমাদের একটা বড় ধরনের উন্নতি। না, এখানে আপনি একটা পয়েন্ট আউট করেছেন যে আমরা শুধু মানে মৃত্যু সংখ্যা দিয়ে আমরা এটা মনে করি, সুতরাং 8 জন 10 জন মারা গেছে, সো আমরা মনে করছি যে এটা একটা বড় ধরনের ধারণা স্ট্রোক। আমরা এইভাবে দেখি যে 1970 আমরা বলি যে বেসরকারি হিসেবে 5 লাখ, বেসরকারি হিসেবে 10 লাখ, সরকারি হিসেবে অ্যারাউন্ড 5 লাখ, আমরা মনে করছি বিগ নাম্বার। 1991 আমরা বলি অ্যারাউন্ড 3 লাখ। আমরা হঠাৎ করে এসে বলি যে সিডর ইট ওয়াজ এ সুপার সাইক্লোন, বাট আমাদের ডেথ রেট বা নাম্বার অফ ডেথ ইজ 3000। আমরা বলি যে না, এটা অ্যাপারেন্টলি ওই সংখ্যাগুলি ট্রু, আমরা এটা লিমিট করতে পেরেছি, ইটস মিনস আমাদের গুড ম্যানেজমেন্ট। বাট আমাদের ম্যানেজমেন্টের জায়গাটা যে আরও অনেক বেশি ইফেক্টিভ হতে পারতো, এটা শুধুমাত্র ডেথ দিয়ে জায়গাটাকে এটা করা ঠিক না, আমি সেই জায়গাটায় বলছি। আপনি তাহলে কি আপনি 10 সংখ্যাটা ছোট, বাট 10 কিন্তু মারা গেছে। এবং আমি বলছি যে এটা হতে পারত না, আমরা বলছি প্রতিবারই আমরা লেসন নিচ্ছি। এই কোস্টাল পুরা এরিয়ার 19টা জেলার মানুষের, পার্টিকুলারলি আপনার সাতক্ষীরা, বরগুনা, এই জায়গার মানুষগুলার গত 10-15 বছর ধরে একটাই দাবি, এবং সেখানে ইনভেস্ট হচ্ছে, বাদটা চাচ্ছে। বাকি ক্ষতিগুলো তো এটার সাথে সম্পৃক্ত। আমি ওই জায়গাটা দিয়ে শুরু করতে চাই যে আমরা বলছি আমরা লেসন নিচ্ছি, স্যার যেটা বলছে আমরা এটা আমাদের একটা লেসন, আমরা কতবার নিলে এটা লেসন হবে আমাদের এই বাদের দাবিটা তো গত 2 বছরের না, 5 বছরের না, পার্টিকুলারলি 2007 সালের সিডোরের পর থেকে এই দাবিটা আসছে। এখন মানুষজন রাস্তাটার জন্য আন্দোলন করতেছে। এবং আমি একটা ছোট্ট ডেটা দিলাম যে শুধুমাত্র কয়রাতে গত 10 বছরে, আজকের পত্রিকায় একটা ডেটা আছে, শুধুমাত্র ইমার্জেন্সি ব্যয় বাঁধটাকে ঠিক করার জন্য 150 কোটি টাকা। তাহলে এটা কি টাকা না? তাহলে ইনভেস্ট করলাম কিন্তু আমার রিটার্ন আসলো না। আমি সেই জায়গাটাই বলছি যে আমাদের আর এই জায়গাটা আমাদের একটু আরও ইফেক্টিভলি কীভাবে করা যায়। আমরা ডেফিনেটলি উই হ্যাভ ইমপ্রুভড আ লট। আমাদের অসাধারণ একটা, আমরা যেটাকে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার ম্যানেজমেন্ট বলি, আমরা বলি বাংলাদেশ ডিজাস্টার ম্যানেজমেন্টের ভাইবেল। এটা আমরা প্রতিনিয়ত আপগ্রেড করছি, কিন্তু আমরা ইফেক্টিভলি এটাকে ব্যবহার করতে পারছি না। এবং পারছি না মূলত এখন সেটাকে আপনি করাপশন বলেন, দুর্নীতি বলেন, অবহেলা বলেন, দায়বদ্ধতাহীনতা বলেন, যা বলেন সেটা আছে। আমরা বলছি সেইটাকে অনেক বেশি ইফেক্টিভলি এইটাকে ব্যবহার করা যায়, যেখানে জবাবদিহিতার দরকার আছে, কিন্তু জবাবদিহিতা নাই। আমরা প্রত্যেকবারই দেখি। এখন আমরা বলি আমাদের এখন আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন ট্রল করে পানি উন্নয়ন বোর্ডকে, যেটাকে আমরা বলি বিডব্লিউডিবি, এটাকে এখন বলা হয় এটা আসলে বালির বাঁধ। আসলে আমাদের বাঁধগুলি প্রতিবাদ ছিঁড়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা এটা বালির বাঁধ বলতে কী মিন করি সেটা আমরা জানি। বাঁধ দেওয়া হচ্ছে কিন্তু এটা থাকছে না। আমি সেই জায়গাটা বলছিলাম 6 থেকে 10 এটা ছিল আমাদের প্রেডিকশন বা প্রজেকশন যে এইটা হতে পারে, তো সেইটাও হয় নাই। বাট বিধ্বস্ত উপকূল এরিয়া, তা আমরা সেটাকে বলছি ঝড়টা ছোট কিন্তু ক্ষতিটা অনেক ব্যাপক। আমি সেই জায়গা থেকেই বলছিলাম যে আমাদের বোধহয় একটু ওই জায়গাটা চেঞ্জ আনা দরকার, মাইন্ডসেট। এটা না, কিন্তু আপনি এখানে বললেন যে 150 কোটি টাকা, ধরেন একটা স্পেসিফিক উদাহরণ দিলেন, 150 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, তো সরকারের দিক থেকে তো বরাদ্দ আছে, সরকার অনেক মেগা প্রকল্প করছে, আবার এইসব থেকে বাঁধ নির্মাণের জন্য তারা টাকা দিচ্ছে, যাচ্ছে কোথায়? তো আমি সেটাই বলছিলাম যে বাজেট নিয়ে একটু পরে বলুন। বাঁধটা দিচ্ছে, তো সেটা কোশ্চেন হলো যাচ্ছে কোথায়? যাচ্ছে তো বাঁধে, কিন্তু বাঁধ তাহলে টেকসই হচ্ছে না কেন? সেই জায়গাটায় আমাদের একটু ইন্টিগ্রেটেড কোস্টাল জোনের কথা আমরা বলছি যে আরও ইফেক্টিভলি, ট্রান্সপারেন্টলি, অ্যাকাউন্টেবল একটা ইন্টিগ্রেটেড কোস্টাল ডিজাস্টার ম্যানেজমেন্ট
সিস্টেম দরকার। একটু কি কমেন্ট করবেন এই বিষয়ে, মানে এই যে ইন্টিগ্রেটেড বাঁধ সিস্টেমের কথা বলছে? আমার মনে হয় ইনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আমাদের বিবেচনার জন্য সামনে নিয়ে এসেছেন, যে গত কয়েক বছর ধরে একই দাবি, এবং সেখানে টাকা যাচ্ছে, সেখানে কাজ হচ্ছে, কিন্তু দাবি যেটাই সেটা Sustainable হয়ে হচ্ছে না। গেছে, এটা সাস্টেনেবল হচ্ছে না। কাজে এই দিক থেকে আপনি যদি একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নেন, এবং যেটা অ্যাকাউন্টেবল এবং সাস্টেনেবল, এই ধরনের প্রোগ্রাম নিশ্চয়ই এটা আমাদের বিবেচনার দাবি রাখে। জি, আমি ছোট একটা এক্সাম্পল দিয়ে যদি বলতে চাই, যেটা আমরা বলছি ঝড় ছোট কিন্তু ক্ষতি বেশি। আমাদের গত রবিবারের এই রিমেলের নিউজটা যদি আমরা একটা দেখি, আমরা যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, ছোট্ট বাট বিষয়টা আমরা মনে করি ছোট, ওই যে বলছি আমরা সব কিছুর মৃত্যু দিয়ে দেখি, মংলাতে একটা ট্রলার ডুবির খবরটা দিয়ে আমাদের এই জায়গার একটা ছোট খবর ছিল। তো ট্রলার ডুবিটা কেন হয়েছে? ট্রলার ডুবিটার সাথে ঝড়ের সম্পর্ক ছিল না, বাট ট্রলার ডুবিতে অতিমাত্রায় যাত্রী, অতিরিক্ত যাত্রী। এখন এই যাত্রী কারা ছিল? সেটা হলো ইপিজেডের যে ওয়ার্কার, তাদেরকে বলা হইলো সিগন্যাল 7 or 8, তখন 7 নাম্বার সিগন্যাল, এইটা বুঝি না তোমাদের কাজে আসতে হবে। তোরা কাজে আসছে, যাত্রী বেশি, নৌকা কম, ট্রলার ডুবিল। যেই মাত্র ট্রলার ডুবির ঘটনা ঘটলো, দেন আমাদের অথরিটি, আমাদের পুলিশ, আমাদের কোস্টাল যেই কোস্ট গার্ড কিংবা নৌবাহিনীরা সবাই আসলো, সাথে সাথে আমাদের ইপিজেডের সকল গার্মেন্টস বন্ধ হইলো। তাহলে বিষয়টা কি হলো? আমাদের কিছুটা ঘটতে হবে, ঘটার সাথে সাথে আমরা রিয়াকশন করব, আমাদের অ্যাকশন হবে, দেন 2 দিন পর আমরা ভুলে যাব। 15 বছর ধরে মানুষের একই দাবি। আমি আপনাকে সেই কথাটাই বলছিলাম, যে কোস্টাল এরিয়াটা আমি আমার নিজের এলাকার চেয়ে বেশি চিনি। আমার মনে পড়ে 2010 সালে সুতরখালির একটা বাজার আছে, নলিয়ান বাজার, শিবসা নদীর পাড়ে। তো নারায়ণ চাচা নামে এক চাচা আমাকে বলতেছিল যে তুমি আমার ঘর বেঁধে দাও। আমি তো আজ পর্যন্ত ঘরই করতে পারলাম না, 40 বছর আমার সংসার। বলছি চাচা বুঝি নাই, এই বয়সে আমি এই পর্যন্ত এই 30 বছরের সংসারে আমি 5 বার আমার জায়গাটা, ঘরটা হারাইছি। তো যেই কথাটা উনি তখন বলছিলেন যে আমাদের একটা বাঁধ দরকার, অন্য কিছু না। ঠিক একই কথা 2013 সালে আমি সুতরখালিতে একটা মডেল ভিলেজ আছে, সরকার করে দিয়েছে, সেইখানে একটা কমিটি আছে, সে কমিটির সভাপতি রেজাউল ভাই বলছিল যে আমাদের বাঁধ দরকার, ঘর দরকার নেই, আপনার কিসের জন্য আমাদেরকে ঘর দেন, আমরা তো ঘর চাচ্ছি না, আমরা বাঁধ চাচ্ছি। 2013 সালে বড় জালিয়াখালী নামে একটা গ্রাম আছে, সেখানকার মেম্বার খোরশেদ ভাই একই কথা বলতেছিল। আমার কথা হলো যে 2010, 2013, 2015, এখন 2025, ঠিক আজকে দেখেন আপনি, আজকে মিডিয়াতে যান, ডিবিসির রিপোর্ট আছে, পদ্মপুকুরের মানুষ রাস্তায় নামছে, পার্মানেন্ট বাঁধ চাই, বুকে বেঁধে নামছে যে ত্রাণ নয়, পার্মানেন্ট বাঁধ চাই। এবং আমরা বলছি আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? এখন আপনি বলতেছেন আমাদের ঘের ভেসে গেছে। ভাই, ঘের তো ভাষার কথা না, যদি আমার বাঁধটা থাকতো। কৃষি আমার ভেসে গেছে, এটা তো ভাষার কথা না, যদি আমার বাঁধ থাকতো। 38 লক্ষ মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, এটা তো হওয়ার কথা না, যদি আমার বাঁধটা থাকতো। বাকিগুলি তো সব রিলেটেড, এবং আমরা ইনভেস্ট করতেছি, তাহলে আমরা এখন জানি কোথায় আমাদের সমস্যাটাকে, আমরা জানি, কিন্তু আমাদের সমাধানটা হচ্ছে না কেন সেটাও আমরা জানি। কোশ্চেনটা হলো ওই জায়গায় এখন হাত দিতে হবে। আমি সেই জায়গা থেকে বলতে ইন্টিগ্রেটেড কোস্টাল ডিজাস্টার ম্যানেজমেন্ট। আমরা অনেক সময় ওয়ান স্টপ সার্ভিসের কথা বলি, এক জায়গায় আসুক না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে সবাই যেন আমরা এগিয়ে যাই। অবশ্যই আমরা সবাই এগিয়ে যাচ্ছি, আমরা কিন্তু ঘুরে দাঁড়াই, কিন্তু ঘুরে দাঁড়ানোরও একটা লিমিট থাকে, কতক্ষণ ঘুরবেন, কতবার ঘুরবেন। রাইট। আমরা সেই জায়গাটাতে আমার কোশ্চেন। ডক্টর জাহাঙ্গীর আলমের কাছে যাব একটু। কৃষি ফোকাসড আমাদের কি নীতি আছে এবং সামনের বাজেটের কি পরিকল্পনা? অবশ্যই আমাদের এই দুর্যোগকেও আমাদের মাথায় রাখতে হবে। একটা কৃষি বাজেট নিয়ে একটা রিপোর্ট আছে, আমরা একটু দেখে তারপরে যদি আলোচনায় যাই। উর্বর কৃষির উপর ভর দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল স্বাধীনতা উত্তর সোনার বাংলা। নানা অভিঘাত মোকাবেলায় কৃষিখাতই হয়েছে বড় হাতিয়ার। দেশ ক্রমেই শিল্পমুখী হলেও অর্থনীতির প্রাণ এখনও কৃষি। বছর বছর ব্যবধানে টাকার অঙ্ক বাড়লেও কৃষিতে বাড়ছে না মোট বরাদ্দ। শতাংশের হিসেবে গেল 1 দশকে ক্রমেই গুরুত্বহীন হয়েছে কৃষি খাত। মোট বাজেট যেই হারে বাড়ে, কৃষি বাজেট সেই হারে বাড়ে না। গত বছর মোট বাজেট বেড়েছে 12.5%, কিন্তু কৃষি বাজেট বেড়েছে মাত্র 3%। কাজে এইটা দিয়ে উন্নয়ন চাহিদা কৃষিক্ষেত্রে সেটা মেটানো সম্ভব। কৃষি খাতে প্রচুর বিনিয়োগ যদি না করা যায়, তাহলে উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না, এবং আমরা খাদ্য নিরাপত্তা অর্জন করতে পারবো না। বিদায়ী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে 35,374 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সূত্র বলছে, আসছে বাজেটে
কৃষি খাতে ভর্তুকি 25,000 কোটি টাকা বহাল থাকতে পারে। 2023-এর মাঝামাঝিতে সরকার ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমপিও সারের দাম কেজিতে 5 টাকা বৃদ্ধি করে। সার, বীজ সহ কৃষি উপকরণ এবং জ্বালানি তেল ও বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি প্রভাব ফেলে মোট উৎপাদনে। সরকার পানি দিচ্ছে না বিদায় পানি বাবদে আমাদের অনেক চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সার, তেল এগুলোর দাম না কমালে আমরা চলবো কি করে? আমরা যেটুকু ধান লাগাইছি আসলে পানিই পাচ্ছি না। চলতি অর্থ বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের জিডিপির হিসাব কিছুটা উদ্বেগজনক। কৃষি, শিল্প ও সেবা 3 খাতেই কমেছে প্রবৃদ্ধির হার। অর্থনীতির চাকা সচল রেখে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির জন্য আগামী অর্থ বছরেও কৃষিতে বিশেষ নজর দিতে হবে, বাড়াতে হবে ভর্তুকির আকার, এমন মত বিশেষজ্ঞদের। আগামী বছর আমাদের কমপক্ষে 40,000 কোটি টাকা ভর্তুকি খাতে রাখতে হবে, যেটা প্রস্তাবিত বাজেট যেটা আমরা আশা করছি যে 8,000 কোটি টাকা হবে, তার 5% হতে পারে। গত কয়েক মাস ধরে 10%-এর উপরে খাদ্য মূল্যস্ফীতি, এবং এটাকে যদি দমাতে চাই তাহলে অবশ্যই কৃষি খাতে আমাদের উৎপাদন বাড়াতে হবে। কৃষি খাতে আরেকটি বড় জি, আপনার কথাই শুনছিলাম। তো এখন আমরা তো অ্যাকচুয়ালি বলি যে আমাদের এখানে যে জমির পরিমাণ প্রতি বছরই কমছে, জমির পরিমাণ কমছে এবং বলছে যে প্রতি বছর 0.5% হারে কৃষি জমি কমে যাচ্ছে এবং জনসংখ্যাও কিন্তু ক্রমশই বাড়ছে। আবার আপনাদের কাছ থেকে আমাদের জানা যে চাষাবাদযোগ্য যে ভূমির মাত্র 0.1% বাংলাদেশে, বিশ্বের যত চাষাবাদযোগ্য জমি আছে তার মধ্যে আমাদের চাষবাসযোগ্য জমির পরিমাণ 0.1%, এবং এই অল্প পরিমাণ আবাদযোগ্য জমি নিয়ে বিশ্বের মোট জনসংখ্যার 2.7%-এর খাদ্যের সংস্থান করতে হচ্ছে বাংলাদেশে। জমি কম কিন্তু আবার মোট জনসংখ্যার একটা বিরাট অংশের খাদ্যের সংস্থান করতে হচ্ছে, এবং আপনি বলছেন খাদ্য নিরাপত্তার প্রসঙ্গ আবার ঘন ঘন প্রায়ই মাঝে মধ্যেই আমাদের দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে, এবং পরিকল্পনার যে একটা যে বড় ধরনের ঘাটতি আছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোকে কিভাবে মেকআপ করবেন? প্রতি বছরই হয়তো বাজেট বাড়ানোর দাবি উঠে, কিভাবে এগুলো মেকআপ করা যায়? দেখুন, আমি এর আগে যেখানে আমি শেষ করেছিলাম এখানে আমি দুটো কথা একটু বলে নিই। জি, যে এখন পানি তো নেমে যাচ্ছে, এখন রিহেবিলিটেশন সেটা কৃষির পুনর্বাসন দরকার হবে, এবং কৃষির পুনর্বাসন দরকার যেহেতু ফসল কৃষি খাতের জন্য এক ধরনের পরিকল্পনা হবে, তারপরে হাঁস মুরগি, গবাদি পশু, এবং এটা কমোডিটি ওয়াইজ এখানে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে, এবং এটা একটা মিনিস্ট্রি না, এটা প্রধান দুটো মিনিস্ট্রি হলো কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও পশু সম্পদ। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসছি যে একটা দুর্যোগ মোকাবেলা তহবিল থাকা দরকার। এটা আমাদের জাতীয় কৃষি নীতিতেও বলা হয়েছে, এবং আপনাদের এখানেও এর আগে যখন দুর্যোগ নিয়ে আলাপ করতে এসছে তখন কিন্তু এটা আমরা বলেছি, কিন্তু এটা হচ্ছে না। এর কারণ হলো যে বাজেটে কৃষি খাতে যত বেশি গুরুত্ব দেওয়া দরকার। আমরা কৃষককে নিয়ে কথা বলি এবং কৃষির উন্নয়নের কথা অকপটে স্বীকার করি, কিন্তু ওর উন্নয়নটা করতে গেলে আমাদের যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার সেটা আমরা করতে পারছি না। এখন গত প্রায় 20 বছর বা 25 বছর আগে কৃষিতে আমাদের যে বিনিয়োগ, সেটা বিশেষ করে আমরা মনে করি যে কৃষি খাতে যেটুকু বাজেট বরাদ্দ হয় পুরাটাই বিনিয়োগ, এবং এটা স্বাধীনতার পরপরই এটা প্রায় 20% ছিল, যেটা আপনি শুনেছেন রিপোর্টিংয়ে বলা হয়েছে যে এটা 2011-12-তে এটা 10%, 10.5% নেমে আসে, এখন এটা 5.5% নেমে আসছে। আইডিয়ালি আপনি কত পার্সেন্ট আশা করছেন? এটা কমপক্ষে 10% হওয়া, কমপক্ষে 10%। সেটা তো মানে এবং সেটা যদি করতে চান আপনি এই বছর 8 লাখ কোটি টাকার বাজেট হবে, তাহলে কমপক্ষে 80,000 কোটি টাকা, 80,000 কোটি টাকা হবে। সেখানে আছে মাত্র 35,000 কোটি টাকা। আমাদের 42-43,000 কোটি টাকা গত বছর ছিল, এই বছর হয়তো কিছু বাড়বে, এত 45,000 কোটি টাকা হতে পারে 45,000 কোটি টাকা। তো এটা তো খুবই অপ্রতুল,
এটা অর্ধেকেরও কম। আমাদের আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু দেখেন। আমি আপনাকে ছোট একটা কথা বলি, আমরা কৃষকের কথা তো খুবই বলি, আমরা কৃষক বান্ধব সরকার, খুবই কৃষক বান্ধব, কিন্তু গত এটা বলে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বাঁচবে। গত 2 বছর আগে আমাদের যেই সারের দাম ছিল, বিলিতি সার, বিভিন্ন রকমের সারের যে দাম ছিল, সেটা ওভার দি লাস্ট 2 ইয়ার্স আপনার প্রায় 50 থেকে 60% বৃদ্ধি পেয়েছে। তার কারণটা কি, যে আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়েছে, সুতরাং আমরা এখানে এটাকে বাড়ালাম। কিন্তু আন্তর্জাতিক বাজারে এখন সারের দাম 52% হ্রাস পেয়েছে, কমেছে। তো তারপরে আমার তো এখানের মধ্যে Impact হওয়ার 52% করার কথা, অর্থাৎ আমাকে আবার 2022-এর জুনের আগে যে দামটা ছিল সেই দামটাতে প্রত্যাবর্তন, তা তো আমরা যাচ্ছি না। তা তো আমরা যাইনি। দেখেন এই যে ফার্টিলাইজারের কথা যদি বাদ দেন আপনি, আমরা এখন আমরা বিভিন্ন যন্ত্রপাতি, কৃষি যান্ত্রিকীকরণের উপর খুবই ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, প্রত্যাশা আমাদের অনেক আছে, কিন্তু আসলে প্রকৃত চিত্র কিন্তু খুব একটা উৎসাহব্যঞ্জক নয়। আপনি কৃষি যান্ত্রিকীকরণের প্রসঙ্গে উপর দিয়ে কথা বলতে গিয়ে আমি ফার্টিলাইজারের কথা বলেছি, যান্ত্রিকীকরণের কথায় আসছিলাম, যে যান্ত্রিকীকরণে ভর্তুকি আছে সারা বাংলাদেশে। 50% ভর্তুকি দেওয়া হয় যন্ত্র কেনার জন্য, এবং বিভিন্ন উপকূল এলাকা এবং যে হাওড় এলাকা সেখানে 70%। এখন যেই যন্ত্রের দাম 20,000 25,000 ছিল, এটার দাম এখন 30,000 হয়ে গেছে। কেন? ডলারের দাম বেড়েছে। তো ডলারের দাম বাড়ার পরে এখন যে মানে সংকট সৃষ্টি হয়েছে, কৃষক এখন একটা যন্ত্র কিনতে আর যেতে চায় না। কাজে এখানে তো আপনাকে আবার ভর্তুকি বাড়াতে হবে। যদি ভর্তুকি বাড়ানো না যায় তাহলে হবে না। আর যন্ত্র যে দেয়া হয়, এটা সব কৃষক চাইলেই তো পায় না, এখানে সিলেকশন আছে। অনেকে অ্যাপ্লাই করে, তার মধ্যে কয়েকজন হয়তো পায়। তো কাজে এটা সবার জন্য উন্মুক্ত না। তো এই হলো যান্ত্রিকীকরণের অবস্থা। তো আর এমনিতেই উপকরণের ছাড়াও এখন যে আমাদের যে এই ইনফ্লেশনটা বলি, বিশেষ করে খাদ্য ইনফ্লেশন, গত কয়েক মাস ধরে ইনফ্লেশন রেট 10%, খাদ্য মূল্যস্ফীতি 10%-এর উপরে, এবং এটা কস্ট বুস্ট। এই ইনফ্লেশনটা আমাদের খরচ অনেক বেড়ে গেছে। তো এই খরচটাকে যদি কমাতে হয় এবং আমাদের পার ইউনিট উৎপাদন খরচ যদি না কমাই, তাহলে আমরা এর যে পণ্যের যে দাম সেটা কমাতে পারবো না, ইনফ্লেশনটাকে কমাতে পারবো না। এবং তার জন্য আমাকে তো ইনভেস্ট করতে হবে, যেই জন্য বলা হয় যে ভর্তুকি বাড়াতে হবে। এখন আমাদের এই ক্ষেত্রে আজকে আরেকটা সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যাটা হলো যে আন্তর্জাতিক প্রেক্ষাপট। 2023 সালে আমরা জানি যে 2023 সালে বৈশ্বিক আবহাওয়া অনেক বেড়ে গিয়েছিল, 1.5 সেলসিয়াসের কাছাকাছি হয়ে গেছে বৃদ্ধি। এবার ধারণা করা হচ্ছে যে 1.5 ছাড়িয়ে যাবে। আরেকটি সমস্যা, যে এর মধ্যে আমরা একটা দীর্ঘ খরা অতিক্রম করেছি। ইতিমধ্যেই আমরা বিশ্বের বিভিন্ন দেশে একদিকে দেখছি খরা, যেমনিভাবে আফ্রিকায় এবং ফিলিপিন, যেটাকে এল নিনো এবং লা নিনোর প্রভাব বলা হচ্ছে, এই প্রভাব, এবং অন্যান্য দিকে আবার আপনি চায়নাতে, পাকিস্তানে, আফগানিস্তানে, রাশিয়ায়, কাজাকিস্তানে বন্যা হচ্ছে। তো তাতে করে ব্রাজিলে বন্যা হচ্ছে। তো তাতে করে আমাদের ওই কৃষির উৎপাদনটা হ্রাস পাবে, এবং কৃষি উৎপাদন হ্রাস পাবে স্বাভাবিকভাবে। খাদ্য নিরাপত্তার উপর আঘাত আসবে। এখন কিন্তু খাদ্যের দাম বেড়ে গেছে। তো খাদ্যের দাম যদি বেড়ে যায়, আমি তো ইম্পোর্ট করতে পারবো না, ইম্পোর্টটা কমিয়ে দিতে হবে। তা এখন তো খাদ্য উৎপাদন না বাড়িয়ে তো আমাদের কোনো গত্যন্তর নেই। ধানের কথা বলা হয় যে দীর্ঘ সময় ধরে আমরা প্রায় 3% হারে এই ফসল কৃষিখাতে আমাদের উৎপাদন বৃদ্ধি। গত 3 বছর ধরে ধানের যে উৎপাদন বৃদ্ধির হার, এটা 0.52%, অর্থাৎ 1%-এরও অর্ধেক ধানের উৎপাদন বৃদ্ধি। কোনো বছর বাড়ছে, কোনো বছর কমছে। তো এখন যদি আপনি প্রচুর ইনভেস্ট না করেন, তাহলে তো উৎপাদন বৃদ্ধির
কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা কিন্তু এই সেটা অর্থের আমরা অর্জন সংস্থানটা করতে একজন পারি। ইকোনমিস্ট এই- হিসাবে আপনি কোত্থেকে এই আনবেন? অর্থের সংস্থানটা করতে হবে সরকারকে বাজেটে। না, সেটা তো করতে হবে, কিন্তু আপনার সাজেশন কি? আপনি বলছেন যে ধরেন এখন 45,000 কোটি টাকা, কিন্তু রিকোয়ার্ড হচ্ছে অ্যাটলিস্ট 80,000 কোটি টাকা, অ্যাটলিস্ট 80,000 কোটি টাকা, কিন্তু বাকি অর্ধেকের টাকাটা এমনি ইকোনমিক ক্রাঞ্চ আছে, নানা ধরনের, সবগুলোর মধ্যে তো এক ধরনের একটা কি বলবো খাতওয়ারি একটা বরাদ্দের ব্যাপার আছে, সব জায়গায় কিন্তু অভাব আছে। তো এখন বাকি অর্ধেক না হোক, আরও কিছু বাড়ানোর যদি পরিকল্পনা সরকার করে, সেটা সংস্থানটা কোথা থেকে? ডোমেস্টিক? আবার আমার যে ধারণা সেটা হলো যে এটা তো একটা সবচেয়ে বড় উৎপাদনশীল খাত। আসলে উৎপাদনশীল খাত বলতে সুদূর অতীত থেকে কৃষিটা কি বলা হচ্ছে উৎপাদন, এবং উৎপাদনশীল খাতে সবচেয়ে বেশি ইনভেস্ট করে। একটা ওয়ে আউট হিসেবে বলা হয় যে আমরা ইতোমধ্যেই বিগত বছরগুলোতে আমরা যথেষ্ট পরিমাণ অবকাঠামো উন্নয়ন দেখেছি। এখন অবকাঠামো উন্নয়ন যা হওয়ার হয়েছে, এখন আমার মনে হয় সেখান থেকে ফোকাস শিফট করে এগ্রিকালচার বা আদার আমরা বলছি যে সড়ক উন্নয়ন যথেষ্ট হয়েছে, সড়কটা মেরামত করা ছাড়া বেশি সড়ক আর করার দরকার নেই। আমার ইনফ্রাস্ট্রাকচার, কৃষির ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলেন এবং কৃষিটাকে উৎপাদন বৃদ্ধির জন্য যে যে সহায়তা করা দরকার সেই জায়গায় করেন। ডক্টর জাহাঙ্গীর আলম, আমি আপনার কাছে আসছি আরেকবারও। ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান খান, আপনার কাছে এই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ডেফিনেটলি এটা একটা বড় অংশ, যে কৃষকরা মানে ওই উপকূলীয় মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে কৃষি, তাদের গবাদি পশু, তাদের হর্টিকালচার, এইসবই তো তাদের জীবন জীবিকার একটা প্রধান উৎস, এবং সেখানে আপনি তাদেরকে একটা স্থায়ী সমাধানের কথা, যেহেতু বাদের কথা বলছেন, কিন্তু দুর্যোগ পরবর্তী যে পুনর্বাসনের প্রক্রিয়াটা আছে তার সঙ্গে তো এই পরিকল্পনা যে তহবিলের কথা, সেটা কিভাবে মানে ডিজাস্টারের সঙ্গে সেটাকে ইন্টিগ্রেট কিভাবে করা যায়? আমি যে ওই কথাটা থেকে শুরু করতে চাই, আসলে আমাদের পরিকল্পনার অভাব আছে বা ঘাটতি আছে আমার মনে হয় তা না। আমাদের বেসিক্যালি স্মার্ট পরিকল্পনা আছে, কিন্তু যেই জায়গাটায় ঘাটতি আছে আমরা ইফিসিয়েন্টলি বা ইফেক্টিভলি এটা ব্যবহার করতেছি না। এখন আমরা যদি এটা পুনর্বাসনের কথা যদি বলি বা এটা যদি একটু বেটার হয়তো সমাধান করি, আপনি একটা জিনিস দেখেন, আমাদের ফোকাসটা ওই শুধু বাদের দিকেই আছে। আমাদের কিন্তু এই কোস্টাল এরিয়ার মানুষগুলা তাদের যে জীবন জীবিকা, যে কৃষিকে ঘিরে, যে ঘেরকে ঘিরে, আমরা এটা প্রতিনিয়ত প্রতি বছরই অলমোস্ট ফেস করতেছি। বাট এত বছরের অভিজ্ঞতায় আমি যেটা জেনে বলছি, লেসন আমাদের আছে, সমস্যার সমাধান আমরা জানি, কিন্তু আমরা ইফেক্টিভলি ব্যবহার করি না। তো এই জায়গায় একটা জিনিস দেখেন যে প্রতিনিয়ত ঘাটতি হচ্ছে, প্রতিনিয়ত ক্ষতি হচ্ছে। একটা জিনিস খুব সহজভাবে আমরা দিতে পারতাম বা আমরা করতে পারি এখনো, আমাদের দেশে একটা শস্য বীমা বলে কিছু একটা কিন্তু এখন পর্যন্ত কোথাও আমরা শুনি না বা ইন্ট্রোডিউস করে নেই। না, কিন্তু এটা বলা হয়, প্রায় বলা হয়, কিন্তু আপনি আমাকে বলেন যে কোস্টাল এরিয়াতে স্যার এখানে আছেন, কৃষি নিয়ে করেন, কৃষি নিয়ে কাজ করেন, আমরা কোস্টাল এরিয়ার মানুষগুলাকে এই যে ঘটনাটা ঘটে গেল, ঠিক আছে বাদ দিতে আমার সময় লাগবে, পানিটা নামবে, তাহলে সে ঘুরে দাঁড়াবে কি দিয়ে? চার তো সব চলে গেল। আমরা খুব সহজভাবে একটা কিছু ইন্ট্রোডিউস করতে পারি, মানে একেবারেই স্বল্পতম সময়ের মধ্যে শস্য বীমা। আমি এটা কোস্টাল এরিয়ার কোথাও এটা দেখে নেই। তো আমরা যদি শস্য বীমার কথা যদি বলি, কিংবা আমরা যদি বলি আমাদের যে ইনোভেটিভ এগ্রিকালচার, যেখানে কোস্টাল এরিয়ার এখন সবচেয়ে বড় সমস্যা কি, আমার এই কৃষিভিত্তিক জমির ভিতরে, ঘেরের ভিতরে স্যালাইন ওয়াটার চলে আসছে। এই যে স্যালাইনিটি ইন্ট্রুইশন, এবং এটা ওদের একটা সবসময়ের সমস্যা। এখানে আমরা আজ পর্যন্ত এইরকম একটা ইনোভেটিভ, হ্যাঁ কিছু কাজ হচ্ছে ডেফিনেটলি, কিন্তু এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমাদের স্যালাইন টলারেন্ট ক্রপ বা শস্য আসতে পারত, যেটা আমরা তাদেরকে দিতে পারছি, যেটা আমরা ম্যাসিভ আকারে সেই পরিকল্পনাগুলো আমাদের নতুন করে ঢেলে সাজাতে হবে, যেটা মনে হচ্ছে খুব সহজেই বীমা হতে পারে। আমরা সেটাকে বলি যে স্যালাইনিটি টলারেন্ট কৃষি হতে পারে, এটার কথা আমরা বলি, কিন্তু আমরা এটা এখনো সেইভাবে এখন ইন্ট্রোডিউস করতে পারিনি। আচ্ছা, যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা সবসময় কিন্তু বলি যে কম উৎপাদনশীল খাত যেগুলো আছে, সার্ভিসেস অ্যান্ড আদার সেক্টর, সেখান থেকে বিনিয়োগটাকে কমিয়ে দিয়ে উৎপাদনশীল খাতে বিনিয়োগটা বাড়িয়ে দেন। এবং এই কৃষিটা এর জন্য বিনিয়োগ বেশি চায়, কারণ আমার খাদ্য নিরাপত্তা, খাদ্যের নিশ্চয়তা এটা দরকার। এবং খাদ্য যদি প্রচুর না হয় তাহলে ইনফ্লেশন হবে, সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে, কষ্ট বাড়বে। কাজেই আমাদের এই যে খাদ্য সমস্যাটার সমাধান, সেই সঙ্গে কৃষির অন্যান্য খাতে পুষ্টি সমস্যার সমাধান, এগুলো আমাদেরকে করতে হবে। এবং এইগুলো যদি করতে হয় তাহলে এই কৃষিকে সাধারণত মানুষের দয়ার উপরে ছেড়ে দেওয়া হবে না, এখানে ইনভেস্ট করতে হবে। কিন্তু এখানে তো আবার মানে আবার
ফ্রি মার্কেট ইকোনমির জন্য আমাদের কিছু সুবিধাভোগী গোষ্ঠী আছে, তাদের জন্য তো রাস্তা ওপেন রাখতে হবে। এখন আপনি যদি বেশি স্বয়ংসম্পূর্ণ হয়ে যান তাহলে আপনি ব্যবসা করবেন কোথা থেকে? স্বয়ংসম্পূর্ণ যাতে না হতে পারি সেই জন্য সেটা তো আপনি যে সব ক্ষেত্রে তো দেখছেন, সেটা হেলথে বলেন, এডুকেশনে বলেন, ট্রান্সপোর্টে বলেন, কোনো জায়গায় তো আপনি স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য চেষ্টা করছেন। মার্কেটের প্রবক্তা যারা, তারা কৃষি খাতে এই উন্নত দেশ, উন্নয়নশীল দেশগুলো কৃষি খাতে স্বয়ম্বর হবে এটা তারা চায় না। যে কারণে প্রথম আঘাত করেছে এই ইকোনমিক রিফর্মের মাধ্যমে কৃষি খাতকে ক্রিপল করে দেওয়া, সাবসিডি মুক্ত করে দেয়। এগ্রিকালচার উইদাউট সাবসিডি, এই হলো তাদের স্লোগান। তো এই করে তারা নিজেরা সাবসিডি দিচ্ছে, কারণে অকারণে আবরণে তারা কিন্তু সাবসিডি দিয়ে যাচ্ছে। কিন্তু আমার বাংলাদেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশ যেগুলো আছে সেখানে এবং সাবসিডি বাদ এটার সঙ্গে আবার পলিটিক্যাল ইকোনমি খুব শক্তিশালীভাবে জড়িত। এর জন্যই বাংলাদেশ গভর্নমেন্ট অবশ্যই স্ট্যান্ড নিয়েছে যে তারা কি বলছে সেটা না, আমরা সাবসিডি দিব, এবং সাবসিডি দিচ্ছে, সাবসিডি বাড়ছে। কিন্তু এটা তো যথেষ্ট না। আমরা বলছি যে অ্যাটলিস্ট 10% অফ দ্য টোটাল আউটলে, বাজেট আউটলে, এটা এগ্রিকালচারের মধ্যে দিয়ে দাও। তাইলে এগ্রিকালচার অন্তত একটা অশান্তি, একটা দুশ্চিন্তা। এই কথা কি এবারে বাজেটে কিছুটা রিফ্লেক্টেড হবে মনে হচ্ছে? না, আমার মনে হয় বাড়বে। আমার মনে হয় যে কত 6% হতে পারে। আমার মনে হয় তাও তো নাও হতে পারে, কিন্তু বাড়বে কিছুটা, যে বাড়বে তাই আমরা বলি যে এটা বাড়বে না। এবং আমার দরকার হলো অন্তত পক্ষে যে হারে মূল বাজেটটা বৃদ্ধি পায়, অন্তত সেই হারে কৃষি বাজেটটা বাড়ুক। জি, আজকে আর এগোতে পারছি না। ধন্যবাদ আপনাকে ডক্টর জাহাঙ্গীর আলম স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলবার জন্য, এবং ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। নিশ্চয়ই আমরা আশা করছি যে উপকূলীয় মানুষ তাদের যে দুর্যোগ, দুরবস্থা এবং যে দুর্ভোগ সেখানে কাটিয়ে উঠতে পারবে, এবং সেই সাহস, সেই চেষ্টা তাদের থাকবে। এবং একই সঙ্গে আমাদের যারা নীতি নির্ধারক আছেন, যারা তাদের জন্য পরিকল্পনা করেন এবং তাদের জন্য ত্রাণ পুনর্বাসনের বিভিন্ন চেষ্টা তাদের রয়েছে, সেটা আরও সফলভাবে কার্যকর হোক এবং তাদের দুর্ভোগ কমুক, তারা ঘুরে দাঁড়াক। এবং একই সঙ্গে কৃষির উপরে যে আমরা এত নির্ভরতার কথা বলছি, কিন্তু এখানে পর্যাপ্ত বিনিয়োগ, পর্যাপ্ত বরাদ্দ, সেগুলো যে প্রয়োজন সেটা তারা রেকগনাইজ করুক। কারণ আমরা যদি কৃষিতে স্বনির্ভর না হই, আমাদের যদি খাদ্য নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে সামনের দিনগুলোতে আমরা পরমুখাপেক্ষিতে আমাদের বাড়বে, জনসংখ্যা যেভাবে বাড়ছে, কৃষি জমি যেভাবে কমছে, এটা আমাদের জন্য বিরাট আরও বড় ধরনের দুর্যোগ ডেকে আনতে পারে। আমরা যত অন্যান্য ক্ষেত্রে সফল হই না কেন, আমাদেরকে কৃষিক্ষেত্রে এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আমাদেরকে আরও গুরুত্ব দিতে হবে। সে কথাই আমাদের এই এগ্রিকালচার ইকোনমিস্ট ডক্টর জাহাঙ্গীর আলম আমাদের স্মরণ করিয়ে দিলেন। শেষ করব আজকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে। আশা রাখছি পরের অনুষ্ঠানে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।